সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আর টিভির বিশেষ আয়োজন আমাককের আমন্ত্রণে। আমার সাথে এ পর্ব অতিথি হয়েছেন আমাদের খুবই প্রিয় মানুষ, যেটি কবি, এক অঙ্গে অনেক রূপ তার, কথা সাহিত্যিক লুৎফর হাসান। লুৎফর ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার যে বই টাইপ সি, হ্যাঁ, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এটা একটা চার্জার, রক্তাক্ত চার্জার। হ্যাঁ, এই প্রচুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামীণ যে জীবন, গ্রামের মানুষের যে জীবন এখন ডিভাইস প্রীতি তুঙ্গে একদম। ছেলেপেলেরা অনেক মানে পজিটিভলি এটা ইউজ করার চেয়ে এটার প্রতি মানে এটা ক্ষতি করতেছে খুব বেশি। এরকম একটা ঘটনা ঘটে আর কি, ব্ল্যাকমেইলের গল্প, এবং সেটা থেকে তারপর ব্ল্যাকমেইল করার পর প্রতিশোধের গল্প। ব্ল্যাকমেইলের শিকার যারা হয়, যে ফ্যামিলি, সেখান থেকে কেউ একজন এটার প্রতিশোধের জন্য একটা অভিযান শুরু হয় আর কি। গ্রামীণ পটভূমিতে এই গল্পটা আপনি কেন আসলে লিখতে প্রাণিত হইলেন? কেন মনে করলেন যে না, এই গল্পটা লিখতে হবে? আমি মাঝে মাঝে গ্রামে যাই, ঢাকায় থাকলেও মাঝে মাঝে গ্রামে যাই। গ্রামে আমরা আগে মানে দল বেঁধে ঘুরতাম, খেলাধুলা করতাম বা খেলা দেখতে যেতাম, নানান রকমের অ্যাক্টিভিটিস আমাদের ছিল। কিন্তু এখন গ্রামে গেলে দেখি যে ওই বাড়ির সামনে যে দোকান আছে, দোকানের সামনে প্রায় 20-25টা ছেলে, মানে স্কুল কলেজে পড়ে, ওরা পড়ালেখা বাদ দিয়ে সারাদিন মানে চাঁদা দিয়ে ওয়াইফাই এর বিল দেয়, এবং কি সারাক্ষণ তারা নানান রকমের আসক্তি তাদের মধ্যে, এবং এগুলো খুবই ক্ষতি করছে। তো আমি দেখলাম যে সারা দেশে এরকম নানা রকমের অপরাধ ঘটছে। তো ফলে আমার মনে হলো যে আমি এটা নিয়ে একটু কাজ করা দরকার। আমার নিজের দেখা জায়গাটা, এটা নিয়ে আমি একটু কাজ করি সমসাময়িক। এই উপন্যাসটা থেকে আসলে কি বার্তা আপনি দিতে চাইলেন? আমি বার্তা দিতে চেয়েছি সেটা হচ্ছে যে ডিভাইস প্রীতি ভালো, বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তবে সেটা থেকে যেন কোনো অপরাধ প্রবণতা যেন মানে আমাদের মধ্যে কাজ না করে। আমাদের যে বিবেক, আমাদের যে বোধের জায়গা, সেই জায়গায় যেন একটু ধাক্কা খায় আর কি, যে আমি যেটা করছি এটা মানে কতটা প্রভাব ফেলবে। লুৎফর ভাই, আমি একটু জানতে চাই আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন? আপনার কোনো রুটিন আছে, নাকি বিশেষ মুহূর্তে তাগিদ পাইলে একটা আইডিয়া আপনাকে হল্ট করলে তারপর আপনি লেখেন? আমি আসলে মেলাকেন্দ্রিক লেখক না, একদমই না। আমি ছোটবেলা থেকে পড়ার অভ্যাসটা আমার আছে। বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন আমি নির্দিষ্ট সময় ছিল আমার, যে প্রতিদিন আমার এতটুকু সময় পড়তে হবে। এখন আমি পড়ার মধ্যে থাকি, এবং যত পড়ি তত মনে হয় যে আমার পড়াই হয় নাই। তো ফলে আমি যখন বুঝলাম যে আমাকে একটু লিখতে হবে, তো আমি প্রতিদিনই কিছু না কিছু লিখি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুবই সরব। ফেসবুক অনেকভাবে ব্যবহার করে, কিন্তু এটা আমার জন্য আশীর্বাদ হয়ে আসছে। ফলে আমি সমসাময়িক বিষয় নিয়ে লিখি। আমার কোনো সময় মন খারাপ হলে মন খারাপের কথা লিখি, মন ভালো থাকলে সেটা লিখি। প্রাত্যহিক জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর অভিজ্ঞতা শেয়ার করি। আমি যে কোনো কিছু আসলে লিখতেই আমার আরাম লাগে, আমি লিখে আনন্দ পাই। এই যে আনন্দ যে পান বললেন, এটা যদি একটু ব্যাখ্যা করেন যে লিখতে পারার, লিখতে থাকার আনন্দটা কত আনন্দময়, কত মজা। আমি অনেক কথাই ঠিকঠাক মতো বলতে পারি না, বা বলার ওরকম জায়গা নেই বা প্ল্যাটফর্ম নেই যে মানুষ আমার সবসময় কথা শুনবে। কিন্তু আমি লিখে রাখলে তো আমি আমার কথাটা মানে মানুষের সামনে, মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি। আমি যখন দেখলাম যে আমার লেখা পড়ছে অনেকেই, এবং আনন্দ নিয়ে পড়ছে, বিশেষ করে আমি বিচ্ছিন্নভাবে কবিতা লিখি, আমি মুক্ত গদ্য লিখতে বেশি পছন্দ করি আর কি, স্বাচ্ছন্দ্য বোধ করি। সেগুলো লেখার পর হঠাৎ আমার মনে হয় যে আমি নতুন একটা ভাবনা লিখলাম, আমার মনে হয় আর কি। তো এই মনে হওয়াটা আমাকে আরাম দেয়, এবং আমার মনে হয় যে তাহলে আর নতুন কিছু লিখছি না কেন। তো ফলে আমার মানে অনেক লেখার আইটেম বা বিষয় আমার মধ্যে মাথায় মানে ভিড় করে থাকে। ফলে সবই যে লিখতে পারি তা না, মানে আমার এই জন্য খুব বেঁচে থাকার লোক। আমার মনে হয় অনেকদিন বেঁচে থাকলে অনেক বেশি লেখা যাবে। তো ভাই, আপনার লেখালেখির যে যাত্রা, এই যাত্রায় কম প্রতিবন্ধকতা তো পার হন নাই না? সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আসলে কি ছিল? বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমি আমার যে শুরুর উপন্যাস, যেটা আর কি হেলেন চাবতী, আমি খুব যত্ন নিয়ে লিখেছিলাম। তো ওটা লেখার পরে আমি প্রকাশকের দরজায় কড়া নাড়তে হয়েছে। ওটা যে প্রকাশন থেকে বের হয়েছিল, ওটা আমাদের জীবনের আসলে দগদগে হত হয়ে আছে। আমার আর ইশতিয়াক আহমেদের, আমরা দুজনে একসাথে মানে ওই বইটা, তার বইটা এবং আমার বইটা আমরা এক প্রকাশনীতে গিয়েছিলাম। সেই প্রকাশক বইটা এনেছিলেন 28 তারিখ। এই বেদনাটা ভুলতে পারি না আর কি। আমার কাছে মনে হয় যে যথেষ্ট অপমান এটা আমার জন্য। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে এখন অনেক পাঠক তৈরি হয়েছে,
নিজস্ব পাঠক আছে, তারা নিয়মিত বই কিনছে, পড়ছে এবং মতামত জানাচ্ছে। তো বই বিক্রির একটা ব্যাপার থাকে যে যার বই খুব বিক্রি হয় প্রকাশক তাকে মূল্য দেয়, স্বাভাবিক, এটা মাথায় রাখতে হবে। তো ফলে এখন অন্য প্রকাশে আমি নিয়মিত লেখক, এবং এই যে একটা মানে বিশুদ্ধ প্রক্রিয়া, যে লেখক লিখছে, প্রচুর বই বিক্রি হচ্ছে, পাশাপাশি তাকে যে সম্মানটা দেওয়া উচিত, সম্মান এবং সম্মানী দুটোই আমাকে উনি দিচ্ছেন। তো সেই অপমান অনেক বছর আগের, এক যুগ আগের সেই অপমানটা মনে হয় যে শোধ করা যাবে। শোধ করা যাচ্ছে, এটা ভালো লাগে। রতুল ভাই, এই যে লেখালেখির জীবন, সৃজনশীলতার জীবন, লেখালেখি সৃজনশীলতা আপনাকে কি দিল আর কি নিল? দিল বলতে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। এইটুকু ভালোবাসা মানুষ না বাসলেও পারে। এই ভালোবাসার আকালের যুগে সবই তো স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু, তো নিঃস্বার্থ ভালোবাসার এই সময় আমি যে পাচ্ছি নিঃস্বার্থ ভালোবাসাটা, এটা আমাকে মনে হয় যে আমাকে একদম জীবন ভরিয়ে দিচ্ছে আর কি। এটা যারা আপনার মতো স্টার হইতে চায় আর কি, লেখালেখির স্টার, গানের স্টার, তাদের জন্য আপনি কিছু বলবেন? বলতে হয় যে আসলে যে কাজটাই করেন না কেন, মানে প্রেম দিয়ে করেন, মন দিয়ে করেন, নিজের সাথে নিজে বিশ্বাসঘাতকতা করেন না বা ফাঁকিবাজি করেন। অনেকে ফাঁকিবাজি করে। একদম। আপনার জন্য আমাদের একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আছে, সেটার পরে আমরা রেপিড ফায়ার দিয়ে আয়োজনটা শেষ করব। তার আগে যদি একদম ছোট্ট করে 30 সেকেন্ড আমাদেরকে বলেন, এখন এই টাইপ সি বেরিয়ে যাওয়ার পর এখন নতুন কি প্রকল্পে আসলে আপনি কাজ করতেছেন? আপনার ভক্ত, পাঠক, দর্শক, শ্রোতারা নতুন কি পাবে আপনার কাছে? আমি প্রচুর গান নিয়ে আসছি এবছর। 2025 সাল আমার কাটবে গানে গানে। আমার প্রায় 9টা গান রেডি হয়ে আছে, সেগুলো আসবে। আর আমি লিখছি প্রচুর, অনেকের জন্য গান লিখছি, সুর করছি অনেকের জন্য। আর পাশাপাশি আমি পরবর্তী যে বইটা আর কি, সেটার কাজ শুরু করে দিয়েছি। কাল্পনিক প্রশ্নটা হলো যে, ধরা যাক আপনি যে সময় ভয়াবহ স্ট্রাগল করতেছেন, সেই সময়ে গিয়ে নিজের লেখালেখি সৃজনশীলতা সম্পর্কে যদি আপনার নিজেকে কোনো পরামর্শ দিতে হইতো, কি দিতেন? আমি মনে করি যে ওই স্ট্রাগলটা দরকার ছিল। ওটা ছাড়া আসলে পৃথিবীর কোনো সফল মানুষই বড় হয় নাই। ওটাকে আমি অস্বীকার করতে চাই না, এবং আমি 20 বছর আগে যদি ফিরে যেতে চাই, আমি বলবো না যে আমার ওই জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যের হোক। আমি মনে করি স্ট্রাগলটা আমাকে তৈরি করেছে, আমাকে গঠন করেছে মূলত ওই স্ট্রাগলগুলোই। অভিনন্দন লুৎফর ভাই। আমরা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে শেষ করবো। র্যাপিড ফায়ার রাউন্ডে লুৎফর হাসানের জন্য আমাদের প্রথম শব্দ প্রেম, চলমান, বিরহ, বিরহ চলমান, প্রকৃতি আমাকে ভালো রাখে, সময়, সময় সময় আসলে যুদ্ধ, স্বপ্ন, স্বপ্ন কখনো দুঃস্বপ্ন, মৃত্যু, অনিবার্য, পিতৃত্ব, উপভোগ্য, যৌনতা, এটাও উপভোগ্য, যুদ্ধ, পরিস্থিতির শিকার, মানবতা, মানবতা অবশ্যম্ভাবী, নিঃসঙ্গতা, এটাও উপভোগ্য, বিপ্লব, কখনো কখনো প্রাসঙ্গিক, শৈশব, ওখানে ফিরতে চাই। সমাজ, সমাজ আমাকে কতটুকু দিল তার চেয়ে বেশি আমার দেওয়ার প্রয়োজনীয়তা বেশি। লেখার প্রিয় জায়গা, আমার ঘর, কফি না চা? চা। লেখার সময় যা খেতে আপনি পছন্দ করেন? সিগারেট। সবচেয়ে সৃজনশীল সময়? এটা সকাল। প্রিয় কবি? প্রিয় কবি আল মাহমুদ। অপছন্দ করি? অপছন্দ করি আড়ালে কথা বলা। যা বলতে চাই জোরে সবাইকে? ভালোবাসি। লুৎফর হাসান। লুৎফর হাসান সব্যসাচী হতে চায়। সব্যসাচী হয়ে উঠুক আমাদের লুৎফর হাসান। লুৎফর ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমার কফির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক লুৎফর হাসানের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।